নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে আপনি কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন। আমরা আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে একটা ভীষণ ক্লাউজি সময়ের মধ্যে দিয়ে পার করছি, যে সময়ের মধ্যে থেকে আমাদের বলুন লাইফস্টাইল থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু ঘেটে গিয়েছে। এবং এই ঘেটে যাওয়া সময়ের মধ্যে থেকে যদি নিজেকে এবং নিজের পরিবারের মানুষজনদেরকে একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচিয়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো দেখিয়েছেন এনবিপিতে, কিন্তু যারা এখনো অপেক্ষা করছেন কিভাবে এনবিপির সঙ্গে যোগাযোগ করবেন, তারা কিন্তু অবশ্যই যে নিচে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, তারা কিন্তু অবিলম্বে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু ডায়াল করেই যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। তাছাড়া কলকাতাতে রয়েছে ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর এবং হাওড়াতে রয়েছে দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা কিন্তু আপনাদের যে কোনো শারীরিক সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনাকে সুস্থ স্বাভাবিক করে তোলার অঙ্গীকার কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমরা আরো একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু আলোচনায় আসার আগে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই একটা ভীষণ ক্রনিক ডিজিজের মধ্যে কিন্তু সার্ভাইভ করছি, আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রুমাটাইজ আর্থারাইটিস। ম্যাম, যদি এটা একটু বিস্তারিত বলেন যে এই জিনিসটা কি আসলে, মানে কিভাবে মানুষের মধ্যে এফেক্ট করছে এটা। রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমরা আয়ুর্বেদে আমবাত বলে থাকি। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমাদের যে স্মল জয়েন্টস গুলো যেগুলো হয়, যে ছোট ছোট হাড়গুলো যেগুলো, তার মধ্যে কিন্তু এফেক্ট ফেলে। কিরকম এফেক্ট ফেলে? আপনার এই যে স্মল জয়েন্টস, আঙুলের এই যে জয়েন্ট গুলো, বা আপনার রিস্ট জয়েন্ট, আপনার অ্যাঙ্কেল, আপনার গোড়ালি যে আপনার জয়েন্ট রয়েছে, সেখানে আপনার সোয়েলিং হবে, ফুলে যাবে। জায়গাটা একটু টেম্পারেচার থাকতে পারে, হয়তো একটু গরম মনে হবে, একটু লাল ভাব হয়ে যাবে তার মধ্যে। আপনার স্মল জয়েন্টসগুলোর মধ্যে প্রচন্ড ব্যথা হবে, তার পাশাপাশি এরকম ফুলে যাওয়া বা রেডনেস হওয়া, বা সেই জায়গাটার মধ্যে একটু টেম্পারেচার অনুভব করা, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাতের মধ্যে। আয়ুর্বেদে আমবাত এই নামটি কেন এসছে? এই আমবাত, আম মানে হচ্ছে আয়ুর্বেদের মধ্যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, মানে যে খাবারটা আপনার সঠিকভাবে হজম হচ্ছে না, সেটা আপনার যে স্মল জয়েন্টস গুলো তার মধ্যে গিয়ে বাসা বাঁধছে, ঘর করছে। সেখানে ওই জায়গাটা সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে, বা সেই জায়গাটার মধ্যে আপনার ব্যথা হচ্ছে, আপনার ওই জায়গাটার টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনার এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে এই সমস্যাটা, সেটা কিন্তু মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। আর এইজ বার, যেটা খুব কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সমস্যা কিন্তু দেখা যায়। আমরা প্রচুর এরকম পেশেন্ট দেখেছি যাদের বয়স খুবই কম, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রয়েছে। এর একটি কারণ কিন্তু হচ্ছে, যদি আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে আপনার বাড়িতে আপনার ফ্যামিলির মধ্যে কারোরই সমস্যাটি রয়েছে, সেখান থেকে কিন্তু এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে। আর এটি যদি আপনি তাড়াতাড়ি যদি আপনার তার ট্রিটমেন্ট না হয়, তার কিন্তু অনেকগুলো রিস্ক ফ্যাক্টর তৈরি হয় আপনার শরীরের মধ্যে। তো আপনার যদি দেখছেন যে আপনার স্মল জয়েন্টস গুলোর মধ্যে ব্যথা হচ্ছে বা সোয়েলিং হচ্ছে, বা আপনার সেই জায়গাতে টেম্পারেচার রয়েছে, একটুখানি কিন্তু প্রয়োজন রয়েছে আপনার ইনভেস্টিগেশন করার। উইদাউট ইনভেস্টিগেশন আপনার আরএফ ফ্যাক্টর পজিটিভ রয়েছে কিনা সেটা না জেনে কিন্তু চিকিৎসা করাটা একদমই উচিত হবে না। ম্যাম, এই যে আপনি বললেন রুমাটাইজ আর্থ্রাইটিসটার কোনো এজ হচ্ছে না, তো এটা কি কারণের জন্য বেশি এখন টিনেজের মধ্যে দেখা যাচ্ছে? টিনেজারের মধ্যে দেখা যাওয়ার কারণটা ফার্স্ট অফ অল হচ্ছে, যেটা আমি বললাম, যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, মানে খাওয়া দাওয়ার মধ্যে আপনি বাইরের খাবার খাচ্ছেন, বা আপনি খুব বেশি জাঙ্ক ফুড খাচ্ছেন, বা অয়েলি খাবার, বা খুব আপনি মাছ মাংস ডিম এগুলো খাচ্ছেন, কিন্তু সেটা আপনার প্রপারলি হজম হচ্ছে না। যদি হজম ঠিকভাবে না হয়, সেটাই কিন্তু আপনার এই আম বা আনডাইজেস্টেড ফুড পার্টিকেল সেটা আপনার উৎপন্ন করে, আর সেখান থেকে কিন্তু আপনার আমবাতের সৃষ্টি হয়। টিনেজারের মধ্যে এটা খুব বেশি দেখা যায়, যে আপনার বাইরে খাওয়া দাওয়া বা রিচ খাওয়া দাওয়ার একটা প্রবণতা থাকে। তার পাশাপাশি ফ্যামিলি হিস্ট্রি, যদি আপনার ফ্যামিলিতে এরকম কারোর থাকে, সেখান থেকেও আপনার এই প্রবলেমটা আসতে পারে।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু এখনও যারা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনবি পিনিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু কলকাতায় পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে এনবি পিনিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার চিকিৎসা করা হয়ে থাকে। ম্যাম, আমরা আলোচনায় আসবো, আর একজন বন্ধু এসে উপস্থিত রয়েছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে আমি বলছেন? সন্দীপ নন্দী বলছি। হ্যাঁ, সন্দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? তো আমার বিষয়ে জানতে চাইবো। আমার আগে আপনার বয়সটা বলবেন। হুম? আপনার বয়সটা বলবেন। বয়স হচ্ছে 41। আচ্ছা, এবার কি শারীরিক সমস্যা রয়েছে বলুন। এই সমস্যা বলতে আমার না মানে কোমরে চোট লেগেছিল, ঠিক আছে? খেলাধুলা করতে কোমরে চোট লেগেছিল, তো তখন ট্রিটমেন্ট করিয়ে ঠিক হয়ে গেছিল। মাস ছয় ধরে দেখছি আবার সে পেনটা না চালু হয়েছে, আর পেন কিলার খেয়েছি কিন্তু তখন যেন কমছে, কিন্তু তারপরে মানে আবার দেখে সেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি শুনুন। শুয়ে যখন উঠছি তখন এটা হচ্ছে। আচ্ছা, ম্যাম, আচ্ছা, আপনার যখন চোট লেগেছিল তখন আপনি তার কোনো এক্সরে রিপোর্ট করিয়েছিলেন, কোনো ছবি করিয়েছিলেন তার? হ্যাঁ করেছিলাম, মানে দেখা হয় কোনো কিছু সেরকম ইয়ে হয়। তাতে কোনো সমস্যা আপনার ধরা পড়েনি, তাই তো? না না, ওটা এখন দেখছি ওটা দিন না বাড়ছে। আচ্ছা, দেখুন, আপনার যদি চোট লেগে থাকে সেখান থেকে কিন্তু আপনার সমস্যাটা আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু দেখা দেবে। হয়তো আপনার খুব কম বয়সে যদি চোট লেগে থাকে তখন সেটা আমরা গ্রাহ্য করি না, কিন্তু আপনি যখন এই চোটটার ওপরে আপনারও স্ট্রেস দেবেন, স্ট্রেস ইন দ্যাট সেন্স আপনাকে প্রত্যেকদিন কাজকর্ম করতে হচ্ছে, বা আপনি তারপরও খেলাধুলা করছেন, বা আপনি বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, এই যে আপনার যে স্পাইনের উপর যে স্ট্রেস, আপনার যে স্পাইনের উপর স্ট্রেস পড়ছে সেখান থেকে কিন্তু আপনার এই সমস্যাটা আস্তে আস্তে আপনার বডির মধ্যে ডেভেলপ করবে। আপনার যে শিরদাঁড়ার যে হাড়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ধরুন আপনার হতে পারে যে ক্ষয় পেয়ে যাচ্ছে, বা আপনার হয়তো যে ফ্লুইড রয়েছে সিএসএফ সেটা আপনার ড্রাই হয়ে যাচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ হবে। এমন না যে আপনি আজকে চোট পেয়েছেন কাল পরশু থেকে সেরকম হবে, একদমই নয়। আস্তে আস্তে সেটা আপনার বডির মধ্যে বিল্ড আপ হচ্ছে। আপাতত আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, এগুলোকে একটু আপনি অ্যাভয়েড করুন। এটা আপনার জন্য ভালো হবে। যেই জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু গরম সেক দিন, শুকনো গরম সেক দিন, অনেকটা আপনি রিলিফ পাবেন। আর এক্সরেটা কি আপনি রিসেন্টলি করিয়েছেন, না যখন চোট লেগেছিল তখন করিয়েছিলেন? তখনই, এখন আর করা হয়নি। আচ্ছা, কতদিন আগে আপনার চোটটা লেগেছিল? প্রায় 8-9 বছর। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আরেকটা এক্সরে রিপোর্ট এখন রিসেন্ট একটা করিয়ে নিন, তাহলে আরো আপনার ক্লিয়ার হয়ে যাবে, বা আপনিও জানতে পারবেন যে কোনো সমস্যা তার মধ্যে রয়েছে কিনা। একটু এক্সরে রিপোর্টটা আপনি করিয়ে নিন, সেটা আপনার জন্যই ভালো হবে। একদম। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তে কিন্তু আসানসোলে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মধ্যমগ্রামে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, এবং কাকদ্বীপবাসীরা পাবেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা এবং হেরিয়াবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর
এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং ডিব্রুগড়বাসীরাও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধানের কিন্তু একমাত্র একটাই জায়গা আয়ুর্বেদিক পদ্ধতিতে, সেটা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো প্রিয়জনের কিন্তু শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। ম্যাম, আমরা যে আলোচনাটা করছিলাম আসবো, কিন্তু তার আগে একটা ফোন কল আমরা নিয়ে নেব। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি ডরথি দত্ত বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? থেকে আমার সম্পর্কে আমি জানতে চাইছি। আচ্ছা, আপনার এজটা আগে বলবেন। আমার এইজ 32। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা আপনার? মেইনলি হচ্ছে আমার বিগত 1-1.5 বছর ধরে ফ্যাটি লিভারের সমস্যা আছে। তো তার জন্য আমি ডক্টর দেখিয়েছি। তো টেস্ট করার মাধ্যমে জানতে পারি যে আমার ফ্যাটি লিভার আছে। তো ওটারই কিওর করার জন্য কি সুবিধা আছে আপনাদের? মানে এখন আপনি আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাতে চাইছেন, তাই তো? একদম। একদম। আচ্ছা, 2 বছর ধরে আপনার ফ্যাটি লিভার রয়েছে, তো সেটা আপনার একদমই সারেনি? হ্যাঁ, সেরেছে, মানে আগের থেকে অনেকটা কমেছে, বাট কিন্তু তাও রয়ে গেছে, তাই তো? কিওর হওয়ার ব্যাপারটা সেটা হয়নি। আচ্ছা দেখুন, 2 বছর ধরে আপনি শুধুমাত্র ফ্যাটি লিভারের জন্য আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, সেটা এখনো সম্পূর্ণ কিওর হয়নি। আমি বলবো সেটা কিন্তু খুবই দুঃখের কথা। কেন দুঃখের কথা বলছি? হ্যাপাটোমেগালি বা ফ্যাটি লিভার মানে লিভার বড় হয়ে যাওয়া বা লিভারের মধ্যে চর্বি জমে যাওয়া, এটা কিন্তু এতদিন লাগার কিন্তু একদমই কথা নয়। আপনি যেরকম 2 বছর ধরে ট্রিটমেন্ট করছেন তাও সম্পূর্ণ আপনার সারেনি, সেখানে কিন্তু আপনার ট্রিটমেন্টের পাশাপাশি আরেকটা জিনিস যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করতে হবে। অতিরিক্ত অয়েলি জাতীয় খাবার আপনার খাওয়া চলবে না, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া কিন্তু আপনার একদমই চলবে না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এক্সারসাইজ। আপনাকে প্রত্যেক দিন একটু এক্সারসাইজ করতে হবে। সেটা আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, যোগা প্রাণায়াম করুন, বা কিচ্ছু না হোক একটু জগিং করুন, কিন্তু তাও হাফ এন আওয়ার টাইম নিজের জন্য বার করবেন। একটু এক্সারসাইজ আপনি অবশ্যই করবেন। সেটা কিন্তু আপনার এই ফ্যাটি লিভার বা আপনার হ্যাপাটোমেগালি যদি থাকে সেটাকে কম করতে কিন্তু অনেকটা হেল্প করবে। রইল কথা আয়ুর্বেদ চিকিৎসার বা এনবিপির চিকিৎসার, তো আমি তো আপনাকে আগেই বললাম যে খুবই দুঃখের কথা যে আপনার ফ্যাটি লিভার 2 বছর ধরেও কমছে না। আপনি যেরকম 2 বছর টাইম দিয়েছেন সেরকম ভাবে বলো 2 মাস টাইম দেবেন, তার মধ্যে আপনার এই সমস্যার সমাধান হবে। খুব সুন্দর চিকিৎসা রয়েছে, একদম আপনার ওরাল মেডিকেশনের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে। আর একটুখানি বলবো লিভারের একটু যত্ন নিন, খুব ইম্পর্টেন্ট অর্গান আমাদের শরীরের মধ্যে। আর এই ফ্যাটি লিভার অনেকদিন ধরে থাকতে থাকতে সেটা আপনার সিএলডি তে পরিবর্তিত হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ হয়ে যেতে পারে। একটু কেয়ারফুল থাকবেন। আপনার যেটা কর্তব্য আপনি সেটা করুন, খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন, একটু এক্সারসাইজ করুন। বাদ বাকি আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস আপনার যাই রয়েছে সেগুলো নিয়ে আপনি আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বার রয়েছে সেখানে এসে একটু যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এনবিপি ইউনানি কিন্তু সমস্ত কিন্তু প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতি রাখতেও জানেন, এবং আয়ুর্বেদিক পদ্ধতিতে সম্পূর্ণভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবেই আপনার কিন্তু ট্রিটমেন্ট হয়ে থাকে। দেখুন, আমাদের শরীরের যে কোনো অর্গানের যদি আমরা খারাপ হয়ে থাকি কিংবা সংক্রান্ত কোনো সমস্যায় আমরা পড়ে থাকি, আমাদের রুটটা জানা কিন্তু ভীষণ দরকার। কারণ যদি রুটটা আমরা ঠিকমতো জানতে না পারি তাহলে কিন্তু ট্রিটমেন্টটাই অসম্পূর্ণ থেকে থাকে। আর এই রুট ট্রিটমেন্ট যারা করে থাকে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ম্যাম, যদি একটু দর্শকদের বলেন, এই যে রুমাটাইড আর্থ্রাইটিস যে একটা ক্রনিক যে ডিজিজটা রয়েছে, এনবিপিতে এর কি আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা রয়েছে? আচ্ছা, আয়ুর্বেদিক চিকিৎসা বলবো বা আমি এনবিপির চিকিৎসার কথাই বলবো। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেহেতু এটাকে একটা অটোইমিউন ডিজিজ বলে ছেড়ে দেওয়া হয়, বাট যদি এটা অটোইমিউন ডিজিজ হয় তাহলে অটো ইমিউন মানে কি আপনার ইমিউনিটি পাওয়ারটা কম রয়েছে, তার জন্য আপনার এই রোগটা আসছে। ইমিউনিটি পাওয়ারকে আপনি বুস্ট আপ করুন, ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক করুন, তাহলে তো ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ঠিক হয় না। অটোইমিউন ডিজিজে যেহেতু বলা হচ্ছে, আর কেন তারও একটা এক্সপ্লেনেশন আমি একটু দিতে চাইবো। এই যে রুমাটয়েড আর্থ্রাইটিস, সেটা কিন্তু আপনার যে সেলগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে, সেই সেলগুলোকেই নষ্ট করতে থাকে শরীরের ভেতরে ভেতরে, তার জন্য কি অটোইমিউন ডিজিজ বলে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আপনি যেখানেই চিকিৎসা করাবেন আপনি খুব ভালো করেই জানেন, যাদের অলরেডি রয়েছে, যারা অলরেডি চিকিৎসা করেন তারা আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাকে সেখানে ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে বা আপনাকে কোনো স্টেরয়েড জাতীয় মেডিসিন দেওয়া হচ্ছে, সেটা আপনি খাচ্ছেন, তো আপনি ভালো আছেন, বন্ধ করলে কিন্তু অ্যাজ ইট ইজ আপনি আবার আগের জায়গায় চলে যাবেন। তো আপনাকে একদম গোড়া থেকে তার চিকিৎসাটা করতে হবে। খেয়াল করে দেখবেন যাদেরই রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রবলেম রয়েছে, অল্প বিস্তর আপনাদের কিন্তু পেটের সমস্যা আগের থেকেই ছিল, সেখান থেকে কিন্তু আপনার এই সমস্যাটার উৎপত্তি। যারা অনেকেই বলবেন যে না আমার একদমই এরকম কোনো পেটের সমস্যা নেই, স্টিল
আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, সেখানেও বলবো যে আপনার ক্ষেত্রে আপনার ফ্যামিলি হিস্ট্রি চেক করুন। ফ্যামিলিতে আপনার হয়তো কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, সেখান থেকে আপনার মধ্যে আসছে। রিজন কজ অবশ্যই একটা রয়েছে, আর সেই কজটাকে আপনার ঠিক করতে হবে। আপনি সেটাকে ঠিক করলে আলাদাভাবে আপনাকে ব্যথার ওষুধ খেতে হবে না, ফুলে যাচ্ছে তার ওষুধ খেতে হবে না, বা আপনার রেডিশ ভাব হয়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়ছে, তার জন্য আলাদা করে ওষুধ খেতে হবে না। তার জন্য আপনার কজ যেটা, আপনার কারণ যেটা, আগে সেই জায়গাটায় চিকিৎসা করবেন। আপনারই সোয়েলিং হয়ে থাকা, ফুলে থাকা, লাল হয়ে থাকা, গরম হয়ে থাকা সব আপনার ঠিক হয়ে যাবে। তো খুব সুন্দর চিকিৎসা রয়েছে আমবাতের ক্ষেত্রে বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। আপনার যেটা প্রয়োজন বডি ডিটক্সিফিকেশন করা। বডি ডিটক্সিফিকেশন আমরা পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে করে থাকি। তো আমবাতের ক্ষেত্রে আপনার সংশোধন আর সংশমন চিকিৎসা, মানে ওরাল মেডিকেশন প্লাস আপনার পঞ্চকর্মা থেরাপি, দুটোরই কিন্তু প্রয়োজন রয়েছে। অবশ্যই ডিপেন্ড করে তার সিভিয়ারিটির ওপর। যদি অনেক দিনের পুরনো রোগ হয় আপনার, তখন কিন্তু আপনাকে দুটো চিকিৎসাই পাশাপাশি করাতে হবে। একদম যদি নতুন আপনার ডিটেক্ট হয়েছে, যে আপনার 3 মাস 4 মাস হয়েছে, আপনার জাস্ট নতুন ডিটেক্ট হয়েছে, সেখানে কিন্তু আপনার শুধুমাত্র ওরাল মেডিকেশনের মাধ্যমেই কিন্তু ঠিক হতে পারে। আমবাতের ক্ষেত্রে আমি আরেকটি জিনিস বলবো, এই ব্যথা, সোয়েলিং বা রেডনেস সেগুলো তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু আপনার স্মল জয়েন্টস গুলো কিন্তু ডিফর্মিটি হয়ে যায়। ডিফর্মিটি হয়ে যাওয়া মানে বাঁকা হয়ে যায়। আপনার হাত মানে আঙ্গুলগুলো দেখবেন বাঁকা হয়ে যাচ্ছে, পায়ের আঙ্গুলগুলো আপনার বাঁকা হয়ে যাচ্ছে, আপনি একদম স্টিফনেস চলে আসছে, আপনার যে জড়তা ভাব চলে আসছে আপনার এই জায়গার মধ্যে। সকালে ঘুম থেকে উঠলে প্রচন্ড স্টিফ হয়ে থাকছে, আস্তে আস্তে আপনার দিন বাড়লে তখন গিয়ে আপনার স্টিফনেসটা একটু রিল্যাক্স হচ্ছে, কিন্তু এতটাই ডিফর্মিটি হয়ে যাচ্ছে যে আপনি কোনো জিনিস নিজের হাতে আপনি ধরতে পারছেন না, বা সঠিকভাবে আপনি চলাফেরা করতে পারছেন না। এই ডিফর্মিটির আগের পর্যায়ে কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। যদি ডিফর্মিটি চলে আসে, সেখানে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। আমি বলবো না যে একদমই ঠিক হবে না, 100% হয়তো আগের মতো আপনার হবে না, কিন্তু 80 to 90% আপনার কিন্তু আগের জায়গায় ফিরে আসবে, কিন্তু তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। ম্যাম, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া উলুবেড়িয়া থেকে বলছি, সনাতন মায়রা। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি ওই ম্যাডামকে দেখিয়েছিলাম, 28-এ দেখিয়েছিলাম। হুম, বলুন, শুনছি, বলুন। ম্যাডাম, তখন সুগার ছিল 264, এখন সুগারটা আছে খালি পেটে আছে 125, ধরা পেটে 132। আচ্ছা, দেখি আপনি কতটা সুস্থ আছেন সেটা একটু দর্শকদেরকে জানান। প্রচুর সুস্থ আছি ম্যাডাম। অনেক ধন্যবাদ। বেশ, দেখুন এই আগামীকাল থাকবেন রাজনগরে? হ্যাঁ, ওটার জন্য কিন্তু আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে একটু কাইন্ডলি। আর একটা ম্যাডাম প্রবলেম যেটা হচ্ছে, হুম, এই বলুন। সুগার হওয়ার পর থেকে কিছু কিছু একটু ভুলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর মনে পড়ছে, ওইটাই এখন প্রবলেম হচ্ছে। আচ্ছা, শুনুন, বেশ, দেখুন আপনার যেরকম সুগারের ট্রিটমেন্ট আপনি যেটা এখন রয়েছেন, সেই ট্রিটমেন্টের মধ্যে আপনি এখন আপাতত থাকুন। আপনার সুগারটা অনেক কমেছে আগের থেকে, আরো ওটা কমবে, তারপর ঠিকও হয়ে যাবে। অনেকেই হয়তো সেটা বিশ্বাস করতে চায় না যে আয়ুর্বেদে আবার সুগারও ঠিক হতে পারে, কিন্তু এই যে ফোনগুলো আসা, সেগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক ফোন। ট্রিটমেন্টের পর কিরকম কি রয়েছে সেটা পেশেন্টরা নিজেরা বলছে, তো অবশ্যই ঠিক হওয়ার জায়গা রয়েছে। যেটা বললাম যে গোড়া থেকে চিকিৎসা করতে হবে, সিস্টেমটাকে ঠিক করতে হবে। রইল কথা যে আপনি বললেন যে আপনার সুগারেরই সমস্যা থেকে আপনার প্রবলেম হচ্ছে, যে আপনি মাঝে মধ্যে একটু ভুলে যাচ্ছেন, তার ক্ষণিক পর আবার আপনার মনে হচ্ছে জিনিসগুলো। কিচ্ছু করতে হবে না, সামান্য একটু আপনি মেডিটেশন করুন, যেটাকে আমরা ধ্যান করা বলি। একটু মেডিটেশন করবেন, রাতে আপনি যখন শুতে যাচ্ছেন ঘুমানোর আগে একটু মেডিটেশন করবেন, আবার সকালে ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করবেন। এটা আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। এই যে আপনার সমস্যাটা আসছে, যে আপনার ভুলে যাচ্ছেন বা আপনার আবার মনে পড়ছে, এই জিনিসটাকে ঠিক করতে অনেকটা আপনাকে হেল্প করবে। এইটুকু আপনাকে আমি অ্যাডভাইস করব। বাদ বাকি আর যদি অন্য কোনো সমস্যা থাকে, চেম্বারে যখন আসবেন তখন দেখা হবে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আমরা যখন এই ধরনের ফোনগুলো পাচ্ছি, তখন কিন্তু সত্যি সত্যি খুবই ভালো লাগছে যে আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু মানুষ অনেকটা সুস্থ হয়ে উঠছে। এবং আপনি এবং আপনার পরিজনের মানুষজন যদি চান আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ হয়ে উঠবেন, তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নেবেন। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা মেডিকেল রিসার্চ সেন্টারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অফিস কলকাতাতে ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে। তাছাড়া দক্ষিণ 24 পরগনায় কিন্তু আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ম্যাম, আলোচনায় আসবো, অনেকজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন?
নমস্কার, আমি হাওড়া থেকে শঙ্কর মাইতি বলছি। হ্যাঁ বলুন শঙ্কর বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে 35। 35। এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? হ্যাঁ, আমার সমস্যা আছে, ঠান্ডার দিন এলে হাত পা গুলো ফেটে যায়। আচ্ছা, শুধু শীতকালে এই সমস্যাটা হয় না এমনিতে অন্য সময়ও হয়? না, শীতকালটাই হয়। আচ্ছা, আর ফেটে যাওয়ার পর ওই জায়গায় ব্যথা হয় বা সেখান থেকে ব্লিডিং হয়, আপনার রক্ত পড়ে? না, রক্ত পড়ে না, কিন্তু ব্যথা হয় হাতে হাতে গেছে। আচ্ছা বেশ, দেখুন এটা খুব একটা কমন সমস্যা। শীতকালের মধ্যে আপনার স্কিনের মধ্যে ক্র্যাক হয়ে যাওয়া বা আপনার গোড়ালি ফেটে যাওয়া, ক্র্যাক হিল হওয়ার মতো যে সমস্যাটা, খুবই কমন সমস্যা। কিন্তু যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়, যে আপনার সেই জায়গাটায় ক্র্যাক হওয়ার পর আপনার ব্যথা হচ্ছে বা জ্বালা করছে বা ব্লিডিং অনেকের ক্ষেত্রে দেখা যায়, যদি এরকম যদি আপনার সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাকে একটুখানি অবশ্যই আপনার স্কিনকে আগে আপনি ময়শ্চারাইজ রাখতে হবে। আর তারপরও যদি দেখছেন যে না আপনার স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে, একটু কিন্তু আপনাকে বলবো যে একটু আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু একটু চেঞ্জেস করতে হবে। ডিহাইড্রেটেড হলে আপনার চলবে না, হাইড্রেশন আপনার প্রয়োজন রয়েছে, সেটা আপনাকে ইন্টারনালি এক্সটার্নালি দুটোই আপনার কিন্তু প্রয়োজন রয়েছে। বাইরে থেকে আপনার হাইড্রেশন মানে আপনার বডিকে একটু ময়েশ্চার দিয়ে রাখতে হবে, ময়েশ্চারাইজেশনের মধ্যে রাখতে হবে। ভেতর থেকে কি করে আপনি নিজেকে হাইড্রেটেড রাখবেন? পর্যাপ্ত পরিমাণ জল খাবেন, কারণ ঠান্ডা এলে না আমাদের জল খাওয়ার পরিমাণটা অনেকটাই কমে যায়। পর্যাপ্ত পরিমাণ আপনি জল খান। শুধু জল খেতে যদি ভালো না লাগে, তাহলে আপনি ফ্রুট জুস খান বা আপনি শরবত করে খান, যেটা আপনার পছন্দ। আপনার ফ্লুইড ইনটেক পর্যাপ্ত পরিমাণ আপনার হতে হবে। সিজনাল যে ফ্রুটস গুলো রয়েছে সেগুলো আপনি খান, সিজনাল ভেজিটেবলস সেগুলো আপনি খাবেন প্রত্যেক দিন। এখন ঠান্ডার সময় চলে এসছে, স্নান করার আগে একদম পিওর সর্ষের তেল, অন্য কোনো তেলের দরকার নেই, সর্ষের তেল নেবেন, সেটা সারা গায়ে আপনি একটু মেখে নিন, 5-10 মিনিট রোদে একটু ঘোরাঘুরি করুন, তারপর সামান্য হালকা গরম জল দিয়ে আপনি চান করুন। দেখবেন আপনার স্কিন অনেকটা আপনার লাস্টার থাকবে, ময়শ্চারাইজেশনও তার মধ্যে থাকবে। স্নান করার পর যদি দেখছেন আবার আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তখন আপনি নারকেল তেল ব্যবহার করবেন। তাহলে আপনার ওই ক্র্যাক স্কিন হয়ে গেলে অনেক সময় ইচিং হয়, চুলকায়, সেই জিনিসটা আপনার হবে না, বা যেটা আপনার ফেটে যাওয়ার জন্য ব্যথা হচ্ছে সেটা অনেকটা কম থাকবে। তো স্নান করার আগে আপনি সর্ষের তেল ব্যবহার করুন, স্নান করার পর আপনি নারকেল তেল ব্যবহার করুন। আপাতত এর মধ্যে আপনি থাকুন 7 দিন, অ্যাটলিস্ট এটা ট্রাই করুন। তারপর যদি আপনি দেখছেন যে না তাও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, একই রকম রয়েছে, তাহলে আমি বলবো হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার সুবিধে মনে হয় আপনি এসে দেখা করতে পারেন। আর একটু বিস্তারিত জানতে অবিলম্বে কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আমাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ম্যাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে রুমাটাইজ আর্থারাইটিস, মানে এটা বোঝার কি আগে থেকে কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় শারীরিকভাবে? দেখুন, লক্ষণ তো খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। আপনার স্মল জয়েন্টস গুলো আপনার এফেক্টেড হবে, ব্যথা হবে। এবার ব্যথা হলেই যে সেখানে আপনার সোয়েলিং হয়ে যাবে বা রেডনেস আসবে বা আপনার টেম্পারেচার হবে, সেটা নাও হতে পারে। কিন্তু ব্যথাটা আপনার একদম ইনিশিয়াল স্টেজ, একদম প্রথম স্টেজ হচ্ছে যে আপনার স্মল জয়েন্টস গুলোর মধ্যে আপনার ব্যথা অনুভব হবে, স্টিফনেস চলে আসবে, জড়তা চলে আসবে আপনার। আর অনেক দিন ধরে যদি আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনার মধ্যে থেকে যায়, সেটা কিন্তু আপনার রিউমাটিক ফিভার বা রিউমাটিক হার্ট ডিজিজ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আপনার লাংস নষ্ট হতে পারে, আপনার চোখ ড্রাই হয়ে যেতে পারে, আপনার মুখ ভেতর থেকে আপনার ড্রাই হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। আমরা যেটা ভাবি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে মানে আমার হাড়ের সমস্যা, আমার গাঁটে গাঁটে ব্যথা হয়ে গেল, মেডিসিন খেলাম, ব্যথা কম আছে, আবার বন্ধ করলাম, আবার খেলাম, ওরকম ভাবে চলবে, একদমই নয়। সেটা কিন্তু ভেতরে ভেতরে আপনার বাদবাকি কিন্তু আপনার অর্গানগুলোকেও কিন্তু নষ্ট করছে, সেটা আপনি হয়তো ভেতর থেকে বুঝতে পারবেন না। অনেকেরই যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক দিন ধরে রয়েছে, দেখবেন যে একটু হালকা হালকা জ্বর অনুভব হয় আপনার ভেতরে ভেতরে, জ্বর আমরা যেটাকে বলে থাকি, যে ব্যথাও হচ্ছে তার পাশাপাশি আপনার জ্বর জ্বর ভাবও আসছে, সেটাও কিন্তু একটা আপনার ইন্ডিকেট করছে যে আপনার বাদবাকি অর্গানগুলোও কিন্তু আপনার আস্তে আস্তে নষ্ট হচ্ছে। জ্বর ইটসেলফ নট এ ডিজিজ, জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে কোনো একটা অন্য রোগের বহিঃপ্রকাশ। আপনার ভেতরে, আপনার শরীরের ভেতরে কোনো অন্য সমস্যা সৃষ্টি হচ্ছে, তার বহিঃপ্রকাশ হচ্ছে জ্বর। আপনার বডি টেম্পারেচার আপনার রাইজ করছে, বেড়ে যাচ্ছে, একদম ইনিশিয়াল স্টেজ যেটা, যে আপনার জয়েন্টে জয়েন্টে আপনার ব্যথা হবে, তারপর সোয়েলিং বা আপনার রেডনেস এগুলো আসবে। তো যখনই ব্যথা হচ্ছে স্মল জয়েন্টসে, তৎক্ষণাৎ আমি বলবো যে কোনো ডক্টরের সাথে আপনি কনসাল্ট করুন। আর ইনভেস্টিগেশন কিন্তু অবশ্যই প্রয়োজন। অনেক ক্ষেত্রে আমি দেখি, প্রচুর পেশেন্ট আমি দেখেছি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট চলছে, কিন্তু তার জন্য যে সামান্য দুটো রক্ত পরীক্ষা করতে হবে সেগুলো করা নেই।
ফিচার্স দেখে মনে হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার ট্রিটমেন্ট আপনি শুরু করলেন, সেটা কিন্তু একদমই উচিত নয়। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস আর গাউট দুটোরই কিন্তু সিমটমস কাছাকাছি। গাউট মানে ইউরিক অ্যাসিড বেশি হলে যে সমস্যাটি হয়, যেটাকে আমরা রক্তবাত বলে থাকি আয়ুর্বেদে। তো আপনার গাউট আর রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটোই কিন্তু পাশাপাশি সিমিলার। তার জন্য আপনাকে সামান্য একটু কিন্তু পরীক্ষা করে দেখে নিতে হবে আপনার সমস্যাটা কোথায় এবং কি। ম্যাম আলোচনা আসবো আর একজন বন্ধু অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ধুলাগড় থেকে তন্ময় বাঙাল বলছি। হ্যাঁ বলুন তন্ময় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার বয়সটা একটু বলবেন। বয়স 2 বছর। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে আমার এই মানে শীতকালে মানে চুলটা উঠছে খুব, আচ্ছা, হেয়ার ফল হচ্ছে প্রচন্ড পরিমাণে, তাই তো? এবং ব্যথা, চুলটাতে খুব ব্যথা। আচ্ছা, কোথায় কোথায় ব্যথা হয়? হেয়ার ফল হচ্ছে অ্যাকচুয়ালি। বলবো যে আপনার চুল পড়ার সমস্যাটা আমি বুঝতে পারলাম। চুলটা ব্যথা। চুলে ব্যথা? হ্যাঁ, ওই মাথাতে যে মাথাটা দিয়ে না শীতের সময়, ওই জন্য চুলে ব্যথা। মানে মাথাটায় যন্ত্রণা হচ্ছে প্লাস হেয়ার ফল হচ্ছে আর কি। আচ্ছা, আপনার ড্যান্ড্রাফের কোনো সমস্যা রয়েছে কি? হ্যাঁ, সমস্যা তো আছে, ওই যে চুল পড়ছে, হ্যাঁ, এবার ফুটতে হয়ে থাকে। আচ্ছা দেখুন, যদি এটা শুধুমাত্র ড্যান্ড্রাফ হয় তাহলে আমি বলবো খুব ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি আপনার ড্যান্ড্রাফ ছাড়া যদি আপনার অন্য সমস্যা হচ্ছে, আপনার স্ক্যাল্প সোরিয়াসিস হচ্ছে, তাহলে কিন্তু তার চিকিৎসাটা আলাদাভাবে করতে হবে। তো হেয়ার ফলের জন্য অবশ্যই একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনাকে একটুখানি রক্ত পরীক্ষা করে দেখে নিতে হবে যে আপনি একটু একটা লিভার ফাংশন টেস্ট করান, একটা আইজি রিপোর্ট করান, আর একটা আপনি থাইরয়েডের রিপোর্ট করান। এই 3টে পরীক্ষা করলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার কেন আপনার হেয়ার ফলের সমস্যাটা হচ্ছে। একটা কারণ অবশ্যই রয়েছে, এমনি এমনি তো আপনার চুল পড়ে যাবে না। তো আপনি এই 3টে পরীক্ষা আগে করান। যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে আমি বললাম যে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয় সেখানে কিন্তু আপনাকে আলাদাভাবে তার চিকিৎসা করতে হবে। তো আপনার স্ক্যাল্প না দেখে সেটা বলাটা উচিত হবে না যে আপনার স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে না ড্যান্ড্রাফ রয়েছে। আগে 3টে পরীক্ষা আপনি করিয়ে নিন। আর বলবো যে আপনি কাঠের চিরুনি ব্যবহার করা শুরু করুন এখন থেকেই। আর বাইরে যখন বেরোবেন তখন আপনার মাথাটাকে কোনো কটনের কাপড় দিয়ে ঢেকে তারপর আপনি বেরোবেন, যাতে ধুলোবালি তার মধ্যে জমতে না পারে। অনেক ধন্যবাদ। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি কিন্তু রাখতেও জানে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে মানুষ যে সুস্থ হয়ে উঠেছেন দেখে নেব তারই একটা ঝলক। কি নাম আপনার? উত্তম প্রামাণিক, কোথায় বাড়ি আপনার? শ্যামপুর, গাজীপুর। আচ্ছা, আপনি আমাদের এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি শুয়েছিলাম, আমার হাত পা পড়ে গেছিল, আমি টিভি দেখতে দেখতে চ্যানেলে দেখে আমি যোগাযোগ করি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে আর কাঁধের হাড় সরে গিয়েছিল। আচ্ছা, তো আপনার প্রচন্ড ব্যথা ছিল? প্রচন্ড ব্যথা, উঠতেই পারছিলাম না, আমি বিছানা সরছে হয়ে গিয়ে। আমি তো শুনলাম নাকি আপনি লাঠি নিয়ে এসেছিলেন শ্যামপুর চেম্বারে, আজকে আপনি হেঁটে এসেছেন, কেমন লাগছে আপনাকে? আমার খুব ভালো লাগছে, খুব আচ্ছা। মন খুব ভালো। কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই তো? না না না। আচ্ছা, তা আপনার এখন ব্যথা যন্ত্রণা ভালো আছে? আচ্ছা, তা আপনি এখন কি বলতে চান বাকি দর্শক বন্ধুদেরকে? আমি যেমন সুস্থ হয়েছি, এবার আপনারাও আসুন, এসে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনারাও সুস্থ থাকুন, এটাই কামনা করব। দাদা আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন? আমার নাম রঞ্জিত সরকার, আমি মালবাজার থেকে আসছি, জলপাইগুড়ি জেলা। কি সমস্যা ছিল আপনার? আমার পেটের রোগের IBS এর IBS সমস্যা এর ছিল। সমস্যা ছিল। আচ্ছা, কতদিনের সমস্যা ছিল? এই রোগটা আমার প্রায় 25 বছর হবে। বেশ। আর কোনো ডক্টর দেখিয়েছিলেন? আমি অনেক ডাক্তার দেখাচ্ছি, দেখানোর পরে এই রোগটা আমাকে 7 দিন 10 দিন ভালো থাকতো, আবার হয়ে যেত। তারপর আমাদের এনবিপিতে কিভাবে এলেন? আমি এটা টিভি চ্যানেলে দেখছি, দীর্ঘদিন থেকে দেখতে 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 তারপরে আসছি। তো এখানে কতদিন ওষুধ খাচ্ছেন? এখানে ওষুধ খাচ্ছি 2.5 মাস হলো। কেমন আছেন? এখন মোটামুটি অনেকটা ভালো আছে। আচ্ছা, তো অবশ্যই আপনি ভালো আছেন শুনে আমাদের ভালো লাগলো। যারা আপনার কথা শুনছেন তাদের জন্য কি মেসেজ থাকবে? তারাও আসুক এই এনবিপি কাছে, তারা সুস্থ হবে, ভালো থাকবে। আমার যে রোগের ছিল সে থেকে আমি অনেক উপকার পেয়েছি, আপনারাও পাবেন। অনেক আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম অনেক স্বাগত আপনাকে আবারও এই অনুষ্ঠানে।
ম্যাম নমস্কার। যেটা আমরা বলছিলাম সেটাই একটু কন্টিনিউ করবো। এই যে আরুমাটাইজ আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম, সেখান থেকে যে একটা ফিভারের সমস্যা কিংবা একটা হার্ট ডিজিজের সমস্যা যে দেখা দিতে পারে পরবর্তী পর্যায়ে, যদি এটা একটু দর্শকদেরকে জানান। আচ্ছা, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এই যে সমস্যাটি রয়েছে আপনার অনেক দিন ধরে থাকলে তার একটা রিস্ক ফ্যাক্টর আপনার শরীরের মধ্যে উৎপন্ন হতে থাকে। রিস্ক ফ্যাক্টর মানে আপনি ভাবছেন যে আপনার তো আমবাতের সমস্যা আছে, আপনি তার জন্য ব্যথার ওষুধ খেলেন বা ফুলে আছে তার ওষুধ খেলেন, তাতে আপনি ঠিক হয়ে গেলেন। আবার আপনার হয়তো 1 মাস 2 মাস পর আবার সেম প্রবলেমটা হচ্ছে, আপনি তখন আবার কিন্তু সেম ভাবে ট্রিটমেন্ট করছেন, কিন্তু এই যে আপনার বারে বারে যে আপনার শরীরের মধ্যে সমস্যাটা আসছে, সেটা কিন্তু ভেতরে ভেতরে আপনার অন্যান্য কিন্তু অর্গানগুলোকে আস্তে আস্তে নষ্ট করছে। রিউমাটিক ফিভার যাদেরই রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, আমবাত যাদেরই রয়েছে, একটু আপনারা খেয়াল করে দেখবেন যে যখনই আপনার ব্যথাটা বাড়ছে তখনই কিন্তু আপনার একটু ভেতরে ভেতরে জ্বর জ্বর ভাব আপনার চলে আসছে, ভেতর থেকে একটু জ্বর জ্বর আপনার মনে হবে, বা একটু আপনার টেম্পারেচারটা রাইজ করতে থাকে। আপনার 98 আমাদের 97 টু 98 আমাদের নর্মাল হবে, আপনার 99 100 এরকম আপনার হয়তো একটু টেম্পারেচার থাকবে। ব্যথা যখনই বাড়বে টেম্পারেচারটা আপনার বাড়তে থাকছে। তো এই যে রিউমাটিক ফিভার, সেটাও কিন্তু আপনার এই যে ফিভারটা কিন্তু কোনো আলাদা করে রোগ নয়, সেটা হচ্ছে আপনার অন্য কোনো একটা রোগের বহিঃপ্রকাশ। আপনার ভেতরে অন্যান্য কোনো সমস্যা হচ্ছে, তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আপনার এই জ্বর বা ফিভার। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে যে রিউমাটিক ফিভার যে আমাদের হচ্ছে, সেটা আস্তে আস্তে আমাদের যে সেলগুলো রয়েছে আমাদের শরীরের মধ্যে, সেই সেলগুলোকে ড্যামেজ করতে থাকে, নষ্ট করতে থাকে। নিজেই আমাদের অটো ইমিউন ডিজিজ কেন বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসকে? কারণ আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই রয়েছে। বাইরে থেকে যখন আমাদের কোনো রোগ আমাদের মধ্যে আক্রমণ করে, তখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি এই দুটো জিনিসই কিন্তু তাদের থেকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখে, যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলে থাকি, ইমিউনিটি পাওয়ার যেটাকে আমরা বলে থাকি। কিন্তু যখন ভুলবশতই বলবো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি নিজেদের মধ্যে একটা সংঘর্ষণ হয়, তখন আস্তে আস্তে সেলগুলো ড্যামেজ হতে থাকে, কোষগুলো নষ্ট হতে থাকে। তো সেখান থেকে আপনার বডির টেম্পারেচার আপনার বাড়বে, আপনার জ্বর অনুভব হবে, বা আপনার এই যে যেই জায়গাগুলোতে ব্যথা রয়েছে সেই জায়গাগুলো আপনার ফুলে থাকবে বা সেখানে টেম্পারেচার বাড়বে। তো এই রিউমাটিক ফিভার আর রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটো যখন পাশাপাশি আপনাকে একটুখানি আপনাকে ট্রাবল দেবে, তখন কিন্তু আপনি ব্যথার জন্য আপনি যদি ট্রিটমেন্ট করাবেন, দেখবেন আপনার জ্বরটা হয়তো কমছে না। আপনি জ্বরের জন্য ট্রিটমেন্ট করাবেন, দেখবেন ব্যথাটা হয়তো আপনার কমছে না। এবার অনেকে স্মার্টলি একটাই স্টেপ নেবে। আমরা জানি যে কিছু মেডিসিন রয়েছে যেটা আপনার জ্বরকেও কমিয়ে দেবে, ব্যথাকেও কমিয়ে দেবে, কিন্তু সেটা ওই ব্যাপারটাই হলো যে আপনি জ্বর বা আপনার ব্যথা দুটোকে আপনি ধামাচাপা দিয়ে রাখছেন। এই জ্বরটা আপনার ততদিন পর্যন্ত কমবে না যতদিন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ঠিক হবে না। তো আগে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসকে ঠিক করুন, আপনার রিউমাটিক ফিভার এমনিতেই আপনার ঠিক হয়ে যাবে। ম্যাম এই যে আপনি বললেন যে একটু মানে বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিউনিটি পাওয়ারটা কম, কিংবা বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়, তো এই যে একটা এজ ডিফারেন্স রয়েছে, মানে এই এজ ডিফারেন্সে আপনার এনবিপি ইউনানিতে তাদের কি আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা রয়েছে? দেখুন, চিকিৎসা তো প্রত্যেকের জন্যই একই রকম রয়েছে, তবে একদম ছোট বাচ্চা ইনফ্যান্ট যদি হয় বা যদি টিনেজার না হয়, অ্যাডাল্ট না হয়, তার ক্ষেত্রে হয়তো মেডিসিনের ডোজটা একটু চেঞ্জ হবে। যদি অ্যাডাল্ট হয় তার মেডিসিনের ডোজটা আলাদা হবে। মোরলেস ট্রিটমেন্ট প্রসিজার সেমই থাকে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা ডিফার করে আপনার সিভিয়ারিটির উপর। যে কোনো রোগ আপনার ডিফার করে সিভিয়ারিটির উপর, যে কতটা সিভিয়ার আপনার মধ্যে। একটা হয়তো আমার কাছে 12 বছরের একটা পেশেন্ট এলো যার রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, তার সিভিয়ারিটি, আরেকজন 40 বছরের একজন পেশেন্ট এলো যার রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, তার সিভিয়ারিটি কতটা, তার উপর ডিপেন্ড করে মোটামুটি ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট হতে পারে। ম্যাম আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আর প্রণাম নিবেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে জয়দীপ দাস বলছি। আচ্ছা জয়দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। তো আপনার নিজের আগে বয়সটা বলবেন। 26। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা রয়েছে? আমার মানে ঘাড়ে যন্ত্রণা হয়, কিছুক্ষণ যদি সোজা হয়ে বসি তত যন্ত্রণাটা আরো বেড়ে যায়। আচ্ছা, কোথায় যন্ত্রণা হয় আপনার? ঘাড়ে? হ্যাঁ, ঘাড়ে। আচ্ছা, এই যন্ত্রণাটা কতদিন ধরে হচ্ছে আপনার? এইটা মোটামুটি 3 সপ্তাহ হলে দেখা দিচ্ছে। 3 সপ্তাহ? আচ্ছা দেখুন, যদি 3 সপ্তাহ ধরে আপনার সমস্যাটা হচ্ছে তাহলে খুবই নতুন আপনার এই সমস্যাটা। প্রথমত আপনাকে বলবো যে আপনার যে মাথার বালিশ যেটা রয়েছে সেটাকে একটু আপনি চেঞ্জ করুন। বালিশ ছাড়া আপনি ঘুমান বা একদম পাতলা বালিশে আপনি ঘুমাবেন। আর দ্বিতীয়ত বলবো যে আপনার বিছানাটা যাতে একটু শক্ত বিছানা হয়। ঘাড় নিচু করে আপনি কোনো কাজ করবেন না,
বা আপনি ভারী কোনো ব্যাগ পিঠে নেওয়া সেগুলো আপনি করবেন না। একটুখানি আপনাকে ঘাড়ের যত্ন নিতে হবে। এইটা আপনি আপনার প্রতিদিনের লাইফস্টাইলের মধ্যে আপনি অ্যাড করুন। আর যদি সম্ভব হয় বা আপনার যদি মনে হয় যে না আমার ঘাড়ের ব্যথাটা খুব বেশি কষ্ট দিচ্ছে, একটু বলবো আপনাকে ঘাড়ের একটা এক্স-রে রিপোর্ট আপনি করিয়ে নেবেন। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন যে একটু চেম্বারে এসে দেখা করতে চান আপনি সেটাও করতে পারবেন, কিন্তু এক্স-রে রিপোর্টটা অবশ্যই আপনি করিয়ে নেবেন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে আপনি ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা আউটলেট পেয়ে যাচ্ছেন কলকাতাতে ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, হাওড়াবাসীরা পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে। তাছাড়া আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাকে, এবং ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা এবং হেরিয়াবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। তাছাড়া বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বারে। ম্যাম, আপনি যে বললেন এই যে একটা রুমাটিক ফিভার আমরা অনুভব করতে পারি, তো এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, তো অনেকেরই একটা ফিভারের সম্ভাবনা দেখা দিচ্ছে, তো এটার সাথে রুমাটাইজ ফিভারের কি ডিফারেন্স রয়েছে যদি একটু বলেন আর কি। দেখুন, নর্মালি যখন সিজন চেঞ্জ হয় তখন অনেকের ক্ষেত্রেই যেটা হয় যে একটু জ্বর, সর্দি, কাশি এই সমস্যাগুলো আসে। সেটা আপনার হয়তো 2 দিন 3 দিন, হার্ডলি 5 দিন আপনার সেটা স্টে করবে, যেটা আমরা ভাইরাল ফিভার বলে থাকি, বা সিজন চেঞ্জের জন্য যে জ্বরটা আসে সেটা আপনার সম্পূর্ণ গায়ে একটা গা ম্যাজম্যাজ করা, একটা গা ব্যথা করা অনুভব হবে। কিন্তু রিউমাটিক ফিভারে আপনার স্পেসিফিক যে স্মল জয়েন্টস যেগুলো রয়েছে, যে আপনার হাতের এই জয়েন্টগুলো বা আপনার গোড়ালির জয়েন্ট বা আপনার রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, এই জায়গাগুলোর মধ্যে আপনার ব্যথা থাকবে, সোয়েলিং থাকবে বা রেডনেস থাকবে। তো দুটো টোটালি ডিফারেন্ট। যদি আপনার সিজন চেঞ্জে আপনার জ্বর হয় বা শীতকালে আপনার জ্বর, সর্দি, কাশি হচ্ছে, সেটা আপনার 3 দিনের ব্যাপার, হার্ডলি 5 দিন আপনার থাকবে। কিন্তু যদি আপনার রিউমাটিক ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে যদি আপনার রিউমাটিক ফিভার হচ্ছে, সেটা যতদিন না আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ঠিক হবে ততদিন কিন্তু আপনার রিউমাটিক ফিভারটা ঠিক হবে না। এই রিউমাটিক ফিভার কিন্তু এরকম নয় যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস যেদিন আপনার প্রথম অনুভব হলো সেদিন থেকেই আপনার ফিভার হবে, একদমই না। যদি সেটা আপনার অনেক দিন আপনার যদি শরীরে থেকে যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার যদি সঠিকভাবে কোনো চিকিৎসা না হয় বা আপনি যদি একদমই চিকিৎসা না করান, আস্তে আস্তে আপনার রিউমাটিক ফিভারটা আপনার শরীরের মধ্যে ডেভেলপ করবে। সেটা আপনার ডেভেলপ করবে। এবার যতদিন না আপনার আর্থ্রাইটিসের সমস্যাটা ঠিক হচ্ছে ততদিন কিন্তু সেই ফিভারটা আপনার ঠিক হবে না। ম্যাম, আলোচনা আসবো, একজন বন্ধু এসে তোমার স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে সমর দাস বলছি। হ্যাঁ বলুন সমর বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজেরই। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। বয়স 47 বছর। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মানে খাবার করে দেখছি হজম হচ্ছে না, এবং গলার কাছে যেমন জ্বালা জ্বালা করছে, এরকম হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? 1 মাস হচ্ছে। 1 মাস। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, বাইরে খাই। সেটা কি মানে আপনার কোনো উপায় নেই বলে বাইরে খাচ্ছেন, না আপনার ভালো লাগে তাই আপনি বাইরে খাচ্ছেন? না না, বাইরে বাইরে কাজ করি তো, দিতে বাইরে। আচ্ছা,
তো দেখুন, প্রথমত আপনাকে বলবো এই যে আপনার বাইরে খাওয়ার যে ব্যাপারটা আছে সেটাকে আপনাকে একটু কাট ডাউন করতে হবে, একটু কম করতে হবে, বা আপনি এরকম ধরনের খাবার চুজ করবেন যেটার মধ্যে অতিরিক্ত তেল ঝাল মশলা এগুলো থাকবে না। বাইরের খাবারের মধ্যে দুটো অপশন আপনি পেয়ে যাবেন, একটা হেলদি অপশন, একটা আনহেলদি অপশন। এবার সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি খাবেন। এবার আপনার একটা দোকানের মধ্যে রুটি সবজিও পাওয়া যাচ্ছে, আবার পুরি সবজিও পাওয়া যাচ্ছে। এবার আপনার জিভের টেস্টের জন্য আপনি পুরি সবজি খাচ্ছেন, সেটা আপনার জন্য কিন্তু খারাপ করবে। আপনি চেষ্টা করুন রুটি সবজি সেটা খাওয়ার। তো একটুখানি আপনার খাবারের এই জিনিসটাকে আপনি চেঞ্জ করবেন। আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের পেটের মধ্যে অ্যাসিড আর অ্যালকালাইন দুটোই উৎপন্ন হয়, কিন্তু কোনোটা যদি বেশি হয়ে যায় সেটা আমাদের জন্য কিন্তু খারাপ করবে। তো আপনার পেটের মধ্যে অ্যাসিডের মাত্রাটা বেশি উৎপন্ন হচ্ছে, সেটার জন্য আপনার গলা বুক জ্বালা করছে, বা কিছু খাওয়ার পর আপনার মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আপনার বেঁধে আছে বা আটকে আছে। সারাদিন আপনি যে জলটা খাবেন সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। বাইরের খাবারটাকে একটু কাট ডাউন করুন। মাঝে মধ্যে একটু ডাবের জল বা আখের রস, টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে খাওয়া, এই জিনিসটা আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করুন, অনেকটা আপনি আরাম পাবেন। আর তারপর যদি আপনি দেখছেন যে না আপনার সমস্যার সমাধান হচ্ছে না, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আমি থাকবো চেম্বারে, আপনি চেম্বারে এসেও দেখা করতে পারেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ম্যাম, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এই যে রুমাটাইজ ফিভার, সেখান থেকে তো একটা হার্ট ডিজিজ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এটা ঠিক কোন এজে গিয়ে হার্ট ডিজিজটা হতে পারে যদি একটু দর্শকদেরকে জানান। একদম। তার আগে আমি একটু, এই যে উনি ফোন করলেন সেখান থেকে আমি একটা কথা বলার একটু চেষ্টা করব। এই যে ওনার যে পেটের সমস্যা, উনি 1 মাস ধরে সমস্যাটা উনি লক্ষ্য করেছেন যে ওনার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, উনি সেটা সচেতন হয়ে একটা ফোন করলেন। এবার ওনাকে সচেতন হয়ে কিন্তু তার চিকিৎসাটা একটু ঠিকভাবে করতে হবে। যেটুকু আমি বললাম, যদি তার মধ্যে ওনার জিনিসটা যদি সমস্যার সমাধান হচ্ছে খুব ভালো, যদি না হয় তাহলে কিন্তু চিকিৎসা করতে হবে। কেন এই প্রসঙ্গটা আমি আনলাম, কারণ এই পেটের সমস্যাটাই কিন্তু যদি ওনার 1 বছর 2 বছর 3 বছর অব্দি যদি লঙ্গার করে, যে তার চিকিৎসাটা ঠিকভাবে হলো না বা চিকিৎসা করে উনি সুস্থ হলেন না, সেটাও কিন্তু একদিন গিয়ে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসে গিয়ে পরিণত হতে পারে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে যেরকম রিউমাটিক ফিভার একটি সমস্যা, রিউমাটিক হার্ট ডিজিজ আরেকটি সমস্যা। রিউমাটিক হার্ট ডিজিজ মানে আমাদের যে হার্ট রয়েছে সেটার মধ্যে আপনার এফেক্ট ফেলবে। আমি আগেই বললাম যে আপনার ভেতরের যে কোষগুলো, যে সেলগুলো, সেগুলো ড্যামেজ হতে শুরু করে, নষ্ট হতে শুরু করে। তো সেরকম ভাবেই আপনার প্রত্যেকটা অর্গান, আপনার লাং, আপনার হার্ট, আপনার চোখ, প্রত্যেকটাই কিন্তু আস্তে আস্তে সে এফেক্ট করবে। রিউমাটিক হার্ট ডিজিজ বেশিরভাগ দেখা যায়, রিউমাটিক ফিভার আর রিউমাটিক হার্ট ডিজিজ এই দুটো সমস্যায় বেশিরভাগ দেখা যায়। তো এই হার্টের উপরও আপনার কিন্তু একটা প্রেশার পড়তে পারে। আর অ্যাজ ইট ইজ সেটা কোনো বয়সের কোনো এজ লিমিট বা এজ বার নেই। ওই আপনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেকদিন ধরে রয়েছে সেখান থেকে সেটা আপনার হার্টকেও কিন্তু এফেক্ট করতে পারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যেটা হচ্ছে যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো দেখাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের আরো একজন বন্ধু এসে উপস্থিত রয়েছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছি শিলিগুড়ি থেকে। বলুন কে বলছেন? আমার সমস্যা হচ্ছে ওই আমার মানে যখন সকালবেলা ঘুম থেকে উঠছি না, আমার পায়ের গোড়ালিটা যন্ত্রণা করছে, ডান পায়ের গোড়ালিটা। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? 35 বছর। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে আপনার? অনুষ্ঠান তো খুবই ভালো লাগছে, আমি অনুষ্ঠান দেখি রীতিমতো। অনেক ধন্যবাদ ম্যাম। দেখুন, আপনার পায়ের গোড়ালিতে যে ব্যথা হচ্ছে, আপনি তার কোনো পরীক্ষা কিছু করিয়েছেন? কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন? না, কিছু করেনি। আমার এই রিসেন্ট মানে 1 সপ্তাহ হলো দেখ। আচ্ছা, বেশ। আর পায়ের গোড়ালি কি তার সাথে ফুলে থাকে আপনার? হ্যাঁ, ফোলা থাকে। আপনাকে আমি বলবো যে প্রথমত আপনি যে জিনিসটা আজকে থেকে শুরু করবেন সেটা হচ্ছে একটু গরম জল করুন একটা গামলাতে, তার মধ্যে কিছুটা নুন দেবেন, যেটা খাবার লবণ আমরা খাই, সেটা আপনি লবণটা দিয়ে আপনার পাটা গোড়ালি পর্যন্ত তার মধ্যে আপনি ডুবিয়ে বসে থাকুন কিছুক্ষণ। তাহলে আপনার সোয়েলিংটাও কমবে, আপনার ব্যথাটাও কমবে। এটা হয়ে গেলে আপনার একটা কুইক রিলিফ। কিন্তু কেন আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। দুটো কারণ হতে পারে। এক, যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে বেশি থাকে। দ্বিতীয়ত, যদি আপনার ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে।
এবার কোনটা রয়েছে সেটা টেস্ট না করলে এমনিতে বোঝা যাবে না। আমার যতদূর আপনারটা শুনে মনে হচ্ছে যে আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হতে পারে, কারণ ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে বেশি থাকে তাহলে আপনার গোড়ালির পাশাপাশি আপনার যে বিগ টো, পায়ের যে আপনার বুড়ো আঙুল, বড় আঙুল যেটা রয়েছে, সেখানেও আপনার ব্যথা থাকবে। তো আপনি একটু আপনার ভিটামিন D3 টেস্ট করান, ইউরিক অ্যাসিডের একটা রিপোর্ট করান, তাহলে আপনিও বুঝতে পারবেন যে কোন সমস্যার জন্য আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে। আর যেটা বললাম যে গরম জলে একটু পাটাকে ডুবিয়ে রাখা, সেটা আপনি আজকে থেকেই শুরু করুন। আর গায়ে একটু রোদ আপনি অবশ্যই লাগাবেন। এখন এমনি তো শীতের সময় চলে এসছে, 10 মিনিট 15 মিনিট একটু গায়ে রোদ লাগাবেন, অনেকটা আপনি আরাম পাবেন তার থেকে। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আসানসোলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা পাবেন ডক্টর এস খাকে এবং ঝাড়গ্রামবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়াবাসীরাও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাবেন কিন্তু ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা পাবেন ডক্টর এস খাকে, আগরতলাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আরামবাগবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে এবং জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনারা আয়ুর্বেদিক পদ্ধতিতে যদি সুস্থ হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু আপনাদেরকে সুস্থ করে তোলার অঙ্গীকারবদ্ধ করা হয়ে থাকে। ম্যাম, আমরা যে কথা বলছিলাম আর্থারাইটিস নিয়ে, ম্যাম অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যারা সুগার পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও তো হার্ট ডিজিজের সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, তো সেখানে কি আমরা বলতে পারি যে সেটা আর্থারাইটিস থেকেই এই ব্যাপারটা থেকে উৎপত্তি হয়েছে? না দেখুন, সুগার থেকে যদি আপনার হার্টের প্রবলেম হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা থাকবে। সুগার শুধুমাত্র নয়, আপনার প্রেশার যদি বেশি থাকে, সেটা যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেখান থেকেও আপনার হার্টের সমস্যা আসতে পারে। তো এই দুটো সম্পূর্ণই আলাদা। এই যে রিউমাটিক হার্ট ডিজিজ যেটা, এটা খুব যে কমন আমি সেরকম বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে যদি অনেক দিনের আপনার সমস্যা হয় সেটা কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে বিল্ড আপ করতে থাকে। এই যে রিউমাটিক ফিভার, যেটা আপনার স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন একটা, সেখান থেকে আপনার সোর থ্রোটের সমস্যা আসতে পারে। এই রিউমাটিক ফিভারকে স্কারলেট ফিভারও বলা হয়ে থাকে। এই প্রত্যেকটা সমস্যা কিন্তু একত্রিত হয়ে তারপর আপনার হার্টটাকে কিন্তু এফেক্টেড করছে। এরকম না যে আপনার আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে তো কাল পরশু থেকে আপনার হার্ট ডিজিজ শুরু হবে, একদমই নয়। আপনার এই হার্টের সমস্যাটা অনেকদিন যদি লঙ্গার আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, যে আপনার 10 বছর 15 বছর ধরে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, আপনি শুধুমাত্র ওই মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট আছেন, যে ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, তারপর আবার অ্যাজ ইট ইজ, তখন কিন্তু আপনার সেটা রিউমাটিক হার্ট ডিজিজের মধ্যে গিয়ে পরিণত হবে। আর যেটা রইল যে আপনার সুগার বা প্রেশার থেকে আপনার হার্টের সমস্যা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা আপনার যে আপনার রেগুলার যে আপনি মেডিসিন ইউজ করছেন আপনার সুগারের জন্য বা আপনার প্রেশারের জন্য, তার থেকে একটা সমস্যা আপনার হার্টের মধ্যে আসতে পারে, যে আপনার হার্টের মধ্যে প্রেশার আপনার একটা সৃষ্টি হচ্ছে, অনেকদিন ধরে একটা রোগ আপনার শরীরের মধ্যে রয়েছে, তার জন্য আপনার হার্টের মধ্যে আপনার প্যালপিটেশন হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, রিগার্ডিটেশন হতে পারে, মাইট্রাল অ্যারিথমিয়া হতে পারে, অনেক ধরনের সমস্যা রয়েছে। হার্টের শুধু একটাই সমস্যা নয় যে হার্ট অ্যাটাক হয়ে গেল, এটা নয়, এছাড়া আরো অন্যান্য অনেক ধরনের হার্টের সমস্যা রয়েছে। আপনার যে আমাদের যে হার্ট, তার মধ্যে 4টে ঘর রয়েছে, 4টে ঘরে যে কোনো একটা ঘরেও যদি সমস্যা হয়, সেটা কিন্তু আস্তে আস্তে বাকি 3টে ঘরকেও কিন্তু সেটা এফেক্ট করতে পারে। অনেক সময় আমরা যখন ইসিজি করাই তখন আমরা সেখানে দেখি যে ইনকমপ্লিট ব্লকেজ আপনার রয়েছে, সেটাও কিন্তু আস্তে আস্তে গিয়ে আপনার কমপ্লিট হতে বেশি সময় লাগবে না। তার জন্য আপনার যে কোনো ধরনের হার্টের সমস্যা হোক, খুব ইম্পর্টেন্ট একটা অর্গান, সবাই সেটা বুঝতে পারছেন, যে আপনার যদি হার্ট আর ব্রেন যদি আপনার কাজ করা বন্ধ করে দেয়, তারপর কিন্তু আপনার সব কাজই একদম বন্ধ হয়ে যাবে, টোটালি স্টপ হয়ে যাবে একদম। আমরা যখন ঘুমাই তখনও কিন্তু হার্ট আর ব্রেন কাজ করে।
তো সেই জিনিসটাকে কিন্তু আপনাকে একটু যত্ন করে রাখতে হবে। যেহেতু আজকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম বা রিউমাটিক হার্ট ডিজিজ নিয়ে আমরা কথা বলছিলাম, তো তার জন্যই বলবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আপনার একদম ইনিশিয়াল স্টেজে ধরা পড়ছে, তৎক্ষণাৎ তার সঠিক চিকিৎসা করুন। চিকিৎসা করুন নয়, সঠিক চিকিৎসা করুন, যাতে আপনার সমস্যার সমাধানটা একদম গোড়া থেকে হয়। এরকম নয় যে ব্যথার ওষুধ খেলাম, ফোলার ওষুধ খেলাম বা রেডনেস টেম্পারেচার ওষুধ খেলাম, কমে গেল, ভালো হয়ে গেলাম। নো, ব্যথা কমেছে মানে আপনি কিন্তু ঠিক হয়ে যাননি। আপনার যদি আরএ ফ্যাক্টর বা অ্যান্টিসিসিপি এগুলো যদি আপনার কম হয়, তবে গিয়ে আপনি সুস্থটা হবেন। ম্যাম আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে হ্যাঁ, বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বাগুইয়াটি থেকে বলছি। হ্যাঁ আমার বলুন। প্রচন্ড গ্যাস সম্পদ হয় এবং পেটটা ফুলে যায়। হ্যাঁ, পেট ফুলে যায় এবং গ্যাসটা কন্টিনিউ মানে মুখ দিয়ে বেরোয়। হ্যাঁ, মানে হ্যাঁ বলুন, বুঝতে পেরেছি আমরা, বলুন। এই প্রচন্ড মানে রাতের দিকে বেশি, মানে সবসময় যেমন এখনো হচ্ছে, মানে খাওয়ার পরই পেটটা ফুলে যায়। হ্যাঁ, আর পায়খানাটা সকালবেলায় ক্লিয়ার হলে তখন ঠিক থাকি, তারপরে আবার কিছু খেলেই আবার আরম্ভ হয় এরকম। আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম? আমার 64। 64। শুনুন ম্যাম বলছি। আচ্ছা, আপনার স্টুলটা প্রত্যেকদিন ক্লিয়ার হয়? প্রত্যেকদিন না না, পরিষ্কার? ওটা হয় না। আগে হতো, এখন আর হচ্ছে না। আগে হচ্ছে। বেশ। আমি এমনি টেস্ট করে দিয়েছিলাম, ওটা হচ্ছে লেখা ছিল মাইল্ড অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস। বেশ। তো দেখুন, আপনার একটা অ্যাটলিস্ট আপনি রিপোর্ট যেহেতু করিয়ে নিয়েছেন, তো আপনি জানেন যে আপনার সমস্যাটা হচ্ছে আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা। মানেটা কি? এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস, তার মানেটা হচ্ছে আপনার এই যে আপনি খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণ আপনি খাওয়া দাওয়া করছেন, কিন্তু আপনার যদি স্টুলটা ক্লিয়ার না হয়, তাহলে আপনার পেটের মধ্যে কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা হবে, গ্যাস উৎপন্ন হতে থাকবে। তার জন্য আপনার অ্যাবডোমিনাল ডিসটেনশন বলে এটাকে, যে আপনার পেটটা ফেপে থাকছে। আপনার অল্প খেলেই হয়তো মনে হবে আপনার পেট ভরে গেছে, খাওয়ার আর ইচ্ছে নেই, বা একবার খাওয়ার পর আরেকবার আপনার খিদে পাচ্ছে না। তো এটাকে অ্যাবডোমিনাল ডিসটেনশন বলে, যে আপনার পেটটা আপনার ফেপে থাকছে। তো সেটাও কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিসের জন্যই কিন্তু হচ্ছে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, ফাইবার জাতীয় খাবার আপনার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন। ফাইবার জাতীয় খাবার মানে সবুজ শাক সবজি আপনাকে বেশি করে খেতে হবে, স্পেশালি সবুজ শাক। প্রত্যেকদিন আপনার খাবার থালার মধ্যে কোনো না কোনো একটা শাক আপনি অবশ্যই রাখবেন। যে ফলগুলো আপনি খোসার সমেত খেতে পারবেন, সেগুলো আপনি খোসার সমেত খাবেন, খোসা ছাড়িয়ে খাবেন না। খোসার মধ্যে সবচেয়ে বেশি ফাইবার থাকে। গরম জল খাওয়া শুরু করুন আপনি এখন থেকে। এমনি তো শীতকাল চলে এসছে, কোনো অসুবিধা হবে না। সারাদিনে 3 লিটারের মতো জল খাবেন, ঈষদ উষ্ণ গরম জল আপনি খাবেন। আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আপনার ঠিক করতে হবে। ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক হলে আপনার স্টুলটা অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। স্টুল ক্লিয়ার হলে আপনার এই যে বেলচিং, যে আপনার ঢেকুর ওঠা যে আপনার সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু আপনার থাকবে না। এইটা আপনি এখন থেকেই করা শুরু করুন। আর তারপর যদি আপনার মনে হয় যে না, আপনার সমস্যার সমাধানটা ঠিকঠাক হলো না, কিছুটা রয়ে গেল বা একটু চিকিৎসার দরকার রয়েছে, আপনার বাড়ির কাছাকাছি আমাদের মধ্যমগ্রাম চেম্বার রয়েছে, হাতিবাগান চেম্বার রয়েছে, যেটা আপনার সুবিধে মনে হয় আপনি সেখানে এসে দেখা করতে পারেন। কিন্তু সাথে আপনার রিপোর্ট বা প্রেসক্রিপশন যেটাই আছে সেটা অবশ্যই নিয়ে আসবেন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ধন্যবাদ ম্যাম। এই যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে রুমাটাইড আর্থ্রাইটিস কিংবা হার্ট ডিজিজ নিয়ে, তাই এটার কি মানে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা রয়েছে এনবিপি ইউনানিতে, যদি একটু বলেন। চিকিৎসা দেখুন অবশ্যই রয়েছে। হয়তো অনেকের মনে হতে পারে যে হার্টের সমস্যা, সেটা আয়ুর্বেদ কি করে ঠিক করবে, কিন্তু হার্টের সমস্যা আয়ুর্বেদের মাধ্যমে ঠিক হওয়ার জায়গা অবশ্যই রয়েছে। অনেকটা প্রাচীন চিকিৎসা শাস্ত্র এটা। প্রত্যেকটা রোগ নিয়ে, আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অব্দি যত ধরনের রোগ হতে পারে, প্রত্যেকটা রোগ নিয়ে এখানে আলোচনা করা আছে আয়ুর্বেদের মধ্যে। তার চিকিৎসা পদ্ধতি সংশোধন সংশমনের মাধ্যমে সেটা অব্দি উল্লেখ করা রয়েছে। কিন্তু অনেকেই সেটা একটা কিন্তু পরন্তু থেকে যায়। যাই হোক, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, রিউমাটিক ফিভার হোক বা রিউমাটিক হার্ট ডিজিজ হোক, প্রত্যেকটা সমস্যারই কিন্তু খুব সুন্দর চিকিৎসা রয়েছে, খুব সুন্দর ট্রিটমেন্ট তার কিন্তু রয়েছে। যেটা আমি আগেই বললাম যে আগে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে ঠিক করুন, তার থেকে আপনার রিউমাটিক ফিভার, রিউমাটিক হার্ট ডিজিজ যা যা প্রবলেম আছে, এগুলো হচ্ছে তৎসংলগ্ন সমস্যা। তো যেটা মেইন, আগে তাকে ঠিক করুন, তৎসংলগ্ন সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। চিন্তার একদমই কোনো কারণ নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। যাদেরই রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সমস্যা রয়েছে, এখানে ওখানে ছোটাছুটি করে কোনো লাভ নেই, এই ওষুধ খেয়ে কোনো লাভ নেই। কারণ আপনারাও বুঝতে পারছেন যে ওষুধটা শুধুমাত্র ধামাচাপা দিয়ে রাখার জন্য, একদম গোড়া থেকে কিন্তু ওটাকে পরিষ্কার করা হচ্ছে না। তো সেই কাজটা আগে আপনাকে করতে হবে।
ম্যাম আলোচনা আসবো, আর একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? গৌড় থেকে সুজন হালদার বলছিলাম। হ্যাঁ বলুন সুজন বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কেই জানবো। নিজে মানে সমস্যা বলতে আমার হাঁটতে মানে কদিন মানে আগে খেলেছিলাম, প্রায় 6 মাস আগে বলে ফুটবল খেলেছিলাম, ঠিক আছে। হুম। ফুটবলে লাগাতে আমার একটা হাঁটতে জোর লেগেছে, মানে ওটাতে ওষুধ খেয়ে আমার ঠিক হয়ে গেছে, কিন্তু ওখানে একটা আওয়াজ। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? বয়স 8 আচ্ছা শুনুন ম্যাম বলছি। কতদিন আগে আপনার সেই চোটটা লেগেছিল? 3 মাস হবে। 3 মাস। তো তখন আপনি কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন আপনার হাঁটুর? এক্সরে রিপোর্ট করাইনি, কিন্তু ডাক্তার মানে ওষুধ খেয়েছিলাম ওই হোমিওপ্যাথিতে, বললো কিছু হয়নি, ওর ওষুধটা ঠিক হয়ে যাবে। কিন্তু খেয়েছি, সবকিছু ঠিক হয়েছে, কিন্তু আওয়াজ একটা হচ্ছে। বেশ, দেখুন আপনার যদি হাঁটুর মধ্যে কচকচ করে যদি আপনার আওয়াজ হয়, ক্রেপিটেশন সাউন্ড আমরা যেটাকে বলি, সেটা কিন্তু আপনার কার্টিলেজ ক্ষয় পাচ্ছে, হাড় আপনার দুটো কিন্তু ঘষা খাচ্ছে ওই জায়গাটার মধ্যে। আমার অ্যাডভাইস থাকবে যে আপনি আপনার হাঁটুর এক্সরে করান, দুটো হাঁটুরই করিয়ে নেবেন। দুটো হাঁটুরই আপনি এক্সরে করান। আপাতত আপনি পা ভাঁজ করে আপনি বসবেন না, বা খুব সিঁড়ি ওঠানামা করা এগুলো আপনি করবেন না। একটু গরম সেক দেবেন ওই যে জায়গাটায় আপনার ব্যথা হচ্ছে বা কচকচ করে যেখানে আওয়াজ হচ্ছে সেখানে একটু গরম সেক দেবেন। এক্সরে রিপোর্টটা করান, তাহলে আরো জিনিসটা আপনারও ক্লিয়ার হয়ে যাবে, আপনিও বুঝতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি আমাদের কাছে চিকিৎসা করতে চান, একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে তাতে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ম্যাম আমরা কিন্তু ইতিমধ্যে একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত রয়েছি, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চান যদি? রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়েই বলবো, যেহেতু আজকে সেটাই টপিক ছিল। ঠান্ডার সময় আপনার ব্যথার সমস্যা দেখবেন একটু বাড়াবাড়ি হচ্ছে, বা যত রাত হবে আপনার ব্যথার সমস্যা কিন্তু ততটাই দেখবেন বাড়াবাড়ি হচ্ছে। তো নিজেকে একটু ওয়ার্ম আপ রাখতে হবে। এসি ঘরে আপনারা থাকবেন না, বা একদম ডাইরেক্ট ফ্যানের নিচে আপনারা থাকবেন না। গরম জলে চান করবেন, গায়ে রোদ লাগাবেন। আর যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে তারা তেল বা মলম ওই এফেক্টেড জায়গায় একদমই লাগাবেন না, সেখান থেকে কিন্তু সমস্যাটা আপনার বাড়াবাড়ি হয়ে যেতে পারে। ম্যাম আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনারা যদি সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ থাকতে চান তবে অবশ্যই কিন্তু হাত ধরুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। ম্যাম আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, এবং দেখা হবে সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপি তে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি, এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112, 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ। আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন, আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না,
সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের আচ্ছা। ওষুধ খাচ্ছি না। আর? তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার